Hello aspirants, welcome to our Nursing Unfiltered Classes channel. চলো এটা আজকে হয়তো আমার দিনের দ্বিতীয় ভিডিও, যেটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানোই যে এখন JEE অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স ফর দ্য পোস্ট বেসিক BSc নার্সিংয়ে ফর্ম ফিল আপ চলছে। তো এই যে ফর্ম ফিল আপটা কীভাবে করবো না করবো, ফর্ম ফিল আপের ফুল প্রসেসটা আজকে তোমাদেরকে করে দেখাবো। তো তোমরা জানো যে কিছুদিন আগে অর্থাৎ 1 সেপ্টেম্বর একটা কিন্তু নোটিশ পাবলিশ হয়েছিল। সেই নোটিশে কী বলা হয়েছিল দেখো, ইনফরমেশন বুলেটিন পাবলিশড। অর্থাৎ যেদিন এই ইনফরমেশন বা এই নোটিশটা যেদিন পাবলিশড হয়েছিল সেদিন কোন দিন 1 সেপ্টেম্বর মানডে। ঠিক আছে, এই যে তারপর হচ্ছে JEE যেটা মোস্ট ইম্পর্টেন্ট যখন এইটা ব্যাপারটা, সেটা হচ্ছে কি এই যে JEE ব্যাপারটা, যে কবে থেকে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশানটা শুরু হবে উইথ পেমেন্ট ফিস, সেটা কবে থেকে শুরু হচ্ছে, সেইটা হচ্ছে 11 তারিখ থেকে শুরু করে লাস্ট ডেট কবে, লাস্ট ডেট হচ্ছে 20 তারিখ। তাহলে লাস্ট ডেট কবে জানলাম, লাস্ট ডেট হচ্ছে 20 তারিখ, শুরু কবে থেকে হচ্ছে 11 তারিখ, যেটা অলরেডি স্টার্টেড হয়ে গিয়েছে। আজকে 12 তারিখ অর্থাৎ ডে 2 চলছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে, আর শেষ কবে সেটা হচ্ছে 20 সেপ্টেম্বর স্যাটারডে। ঠিক আছে, তাহলে জানতে পারলে যে কবে শুরু হচ্ছে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, আর লাস্ট ডেট কবে সেটা তোমরা তাহলে জানতে পারলে। তারপর আরেকটা তোমাদের মনে প্রশ্ন আছে কি, যে এইটার কি আবার কোনো কারেকশান ডেট ফেট দেবে? হ্যাঁ, তোমাদের জন্য এইটার ওইখানে কারেকশান ডেট অলরেডি বলে দিয়েছে কবে থেকে। দেখো এখানে কী লিখেছে, অনলাইন কারেকশান অ্যান্ড ডাউনলোডিং রিভাইজ কনফার্মেশন পেজ। অর্থাৎ তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশানটা করবে তখন অনেকেরই অনেক কিছু ভুল হয়েই যায়, এরা কনফিউশন বশত বা ইনফরমেশানে হয়তো একটু যদি গাফিলতি বা একটু যদি কম ইনফরমেশান থাকে, সেই জন্য হয়তো অনেকের অনেক কিছু মাইনর স্টেপসগুলো কিন্তু ভুল হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কারেকশান উইন্ডো আবার ওপেন হবে, সেটা কিন্তু আগে থেকে কিন্তু কনফার্মভাবে বলে দিয়েছে। তো সেই কারেকশান উইন্ডোটা কখন ওপেন হবে, সেই কারেকশান উইন্ডোটা ওপেন হবে হচ্ছে 22 সেপ্টেম্বর অর্থাৎ মানডে থেকে 23 সেপ্টেম্বর টিউসডে পর্যন্ত। ঠিক আছে, তাহলে 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে এই কারেকশান উইন্ডোটা ওপেন হবে। আর তোমরা তারপরে অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট, কারেকশান উইন্ডো কমপ্লিট, এবার অ্যাডমিট কার্ডটা কখন হবে, সেই অ্যাডমিট কার্ডটা পাবলিশ হবে কবে থেকে, দেখো এখানে বলেই দিয়েছে যে 13 তারিখ অক্টোবর মাসে, অর্থাৎ 13 অক্টোবর মানডে থেকে 19 অক্টোবর সানডে পর্যন্ত। বুঝতে পারলে? তাহলে অ্যাডমিট কার্ড কখন পাবলিশ হবে, 13 অক্টোবর থেকে 19 অক্টোবর, যেটা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে। ঠিক আছে, এবার এক্সামিনেশান ডেট, দেখো এই এক্সামিনেশান ডেটটাও কিন্তু এখানে বলে দিয়েছে। এক্সামিনেশান ডেটটা কখন হবে, 19 অক্টোবর সানডে, কখন থেকে 11টা AM থেকে 12:30 PM। তাহলে এক্সামিনেশান ডেটটাও আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু বিশেষ দ্রষ্টব্য বলে একটা জিনিস কলাম করে দিয়ে রেখেছে, সেটা কি, দ্য শিডিউল মে বি চেঞ্জ অ্যান্ড অল্টার আন্ডার এনি আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস। অর্থাৎ এই যে ডেট অফ এক্সামিনেশানটা যে দিয়ে রেখেছে, এই এক্সামিনেশান ডেটটা কিন্তু পরে চেঞ্জ হলেও হতে পারে, যদি এমন কিছু পরিস্থিতি চলে আসে যে পরিস্থিতি থেকে কোনোভাবেই এক্সাম নেওয়া সম্ভব নয়। যেমন ধরো কোনো হয়তো ক্লাইমেটিক চেঞ্জ হয়ে গেল, ভূমিকম্প হচ্ছে বা সুনামি হচ্ছে বা সামথিং এরকম কোনো একটা কারণ যদি হয় যেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না সহজে, সেই সব ক্ষেত্রে এই এক্সামিনেশান ডেটটা পিছাতে পারে। কিন্তু কনফার্মভাবে জেনে রাখা 19 অক্টোবরে কিন্তু এক্সামটা হচ্ছে। বুঝতে পারলে? তাহলে এবার চলো নেক্সট পেজে চলে যাই। কি নেক্সট পেজ, সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানটা আমি নিজে অ্যাপ্লিকেশান করে আমি তোমাদেরকে বলছি, আর তার সাথে সাথে কী কী ডকুমেন্টস লাগবে সেটা এখনই বলে দিচ্ছি, পরে তো করে দেখাবে। কী কী ডকুমেন্টস লাগবে, কিছুই সেরকম ডকুমেন্টস লাগবে না। একটা হচ্ছে আইডেন্টিটি কার্ড, তবুও এই কার্ডটাকে তোমাকে আপলোড করতে হবে না, শুধু নম্বরটা লাগবে। ঠিক আছে, শুধু নম্বরটা লাগবে। এক্ষেত্রে আইডেন্টিটি কার্ডটা কি, পাসপোর্ট আছে, ভোটার আইডি আছে, তো তোমরা সবাই ভোটার আইডি দিয়ে করবে। ঠিক আছে, বোঝা গেল? আর কি লাগবে, সেটা হচ্ছে তোমাদের ফটো আর সিগনেচার, ফটো
আর সিগনেচার। এই কয়েকটা তোমাদের ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস তো বলা যায় না, যাই হোক এই কয়েকটা বেসিক জিনিস তোমাদের লাগবে। এবার চলো তাহলে নেক্সট ফেজে আমরা তাহলে চলে যাই, পুরো অনলাইন ফর্ম ফিল আপের প্রসেস। তাহলে তোমরা প্রথমেই গুগল ক্রোমটা খুলে নেবে। এই দেখো আমি খুলেছি, ঠিক আছে। গুগল ক্রোমটা খুলে এই গুগল ক্রোমটা খুলে প্রথমে তুমি JPBL 2025 টাইপ করবে, বা ডাইরেক্ট তুমি WBG, এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ WB, এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ যে wbg.nic.com, কী বলো wbgb.nic.in, এই ওয়েবসাইটটাতে যাবে। এই ওয়েবসাইটটাতে ডাইরেক্ট তুমি কিন্তু ঢুকে যেতে পারবে। তো যাই হোক, চলো প্রথমে আমি এই ওয়েবসাইটটাতে ক্লিক করছি, ঠিক আছে। এই ওয়েবসাইটটাতে ক্লিক করে তোমাদের প্রথম এরকম একটা ইন্টারফেস আসবে। দেখো কী কী আসছে। এইখানে একটু আগে যে নোটিশের ব্যাপার স্যাপারটা বললাম, সেই নোটিশের ব্যাপার স্যাপারটা আসবে, ঠিক আছে। তারপরে এই দেখো নিচের দিকে এইরকম একটা ইন্টারফেস এসেছে, বুঝতে পারছে? তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে এই ইন্টারফেসে এসে প্রথমে তুমি এই ইন্টারফেসটাকে ক্লিক করবে, অনলাইন অ্যাপ্লিকেশন। দেখো এখানে কি বলছে, ইউ আর বিং রিডাইরেক্ট টু অ্যান এক্সটার্নাল ওয়েবসাইট, প্লিজ নোট দ্যাট WBG বোর্ড ক্যান নট বি হেল্ড রেসপন্সিবল ফর। দেখো এটা একটা বলেছে, তো তোমাকে এইখান থেকে অন্য একটা হিসাব পাঠাচ্ছে। যাই হোক আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই জিনিসটা আসলো, আমাদেরকে এরকম একটা ইন্টারফেস আসলো। তো প্রথমে কি বলছে দেখো, প্রথমে বলেছে আমাদের এখানে এই যে রেজিস্টার্ড ক্যান্ডিডেট প্লিজ সাইন ইন, অর্থাৎ তোমরা যারা এখানে কি করবে, তোমরা যারা ফ্রেশার্স আছো, আগে কখনো রেজিস্ট্রেশন করোনি JPBN এ, তারা নিউভাবে রেজিস্ট্রেশন করবে। আর যারা অলরেডি রেজিস্ট্রেশন করেই রেখেছো, তারা কিন্তু এই রেজিস্ট্রেশনটা করার কোনো দরকার নাই। ডাইরেক্ট তোমরা এখানে যে সাইন ইন অপশানটা আছে, যাবে সাইন ইন করে নেবে। আর যদি সাইন ইন করার সময় যদি কোনো কারণে তোমাদের পাসওয়ার্ড ভুলে যাও, তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ড আছে, সে ফরগেট পাসওয়ার্ডে করবে। ফরগেট পাসওয়ার্ডে করলে তুমি কিন্তু তোমার পাসওয়ার্ডটা আবার ব্যাক পাবে। তো এখানে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটা আছে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আমি ক্লিক করে দিচ্ছি। দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এইরকম একটা ইন্টারফেস আসছে। কী কী আসছে তোমাদেরকে দেখাই। এখানে কিছু কিছু ইনস্ট্রাকশানগুলো দিয়ে রেখেছে যে কী কী প্রসিডিওরে তোমাদেরকে করতে হবে। তারপরে তোমার এখানে যেমন ইনস্ট্রাকশান দিয়েছে যে ফিসের ব্যাপারটা ইনস্ট্রাকশান দিয়েছে। তারপরে এই যে স্টেপগুলো দিয়েছে, স্টেপ 1-এ কী হবে, অনলাইন রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে ফর্ম সাবমিশন হবে, তো ফি পেমেন্ট, তারপরে কনফার্মেশন পেজটাকে ডাউনলোড করতে পারবে। তারপরে এই যে পাসওয়ার্ড কীভাবে দিতে হবে, পাসওয়ার্ডের পলিসিগুলো লেখা আছে। তবে চেঞ্জ পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ পাসওয়ার্ড করে সে সম্পর্কিত লেখা আছে। তো যাই হোক এই জিনিসগুলো তাহলে আমি এগ্রি করে দিচ্ছি, ঠিক আছে। এগ্রি তো তোমাকে করতে হবে। এইবার দেখো এগ্রি করার পর প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন ফর্মটা আসলো। এই রেজিস্ট্রেশন ফর্মে দেখো প্রথমে কী কী আছে জিনিসগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর ফর্ম ফিল আপ করো। প্রথমে আছে ক্যান্ডিডেট নেম, তারপর আছে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিটি টাইপ। এই যে একটু আগে বললাম যে তোমাদের কিছু আইডেন্টিটি লাগবে, সেটা হতে পারে ভোটার কার্ড, বা হতে পারে পাসপোর্ট, বা সামথিং এরকম কিছু আছে যেটা তোমাদেরকে একটু পরে বলবো। তো যাই হোক শুরু করি তাহলে। দেখো ক্যান্ডিডেট নেম, আমি আমার নামটা লিখছি। ফর্ম ফিল আপ সবসময় কিন্তু ক্যাপিটাল লেটারে করবে, কখনোই কিন্তু স্মল লেটারে করতে যেও না। হয়তো কোনো প্রবলেম হবে না, কিন্তু ক্যাপিটাল লেটারে করাটা ভালো। তো যাই হোক আমি আমার নামটা লিখে দিচ্ছি। হয়ে গেছে আমার।
তাহলে ক্যান্ডিডেট নেম হলো। এবার ফাদার্স নেমটা আমি লিখে দেবো। ফাদার্স নেমটা আমি লিখলাম, এবার মাদার্স নেমটা আমি লিখে দেবো। মাদার্স নেমটা লিখে দিলাম। এবার তোমাদের ডেট অফ বার্থ যেটা আছে সেই ডেট অফ বার্থটা তোমাদেরকে দিতে হবে। যেমন আমি আমার ডেট অফ বার্থটা যেমন দিচ্ছি 9/3/2000। ডেট অফ বার্থ নাম্বারটা কমপ্লিট। এবার জেন্ডার তুমি যদি ফিমেল হও তাহলে ফিমেল সিলেক্ট করবে, যদি মেল হও তাহলে মেল সিলেক্ট করবে। ঠিক আছে, এবার দেখো আইডেন্টিটি টাইপে কী বলছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের আইডেন্টিটি টাইপ হিসাবে কী কী লিখেছে। ভোটার আইডি যদি থাকে তাহলে খুবই ভালো, ভোটার আইডিটা তুমি দাও। এখানে তারপর কী বলেছে, পাসপোর্ট, যদি তোমার কাছে পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দাও, সমস্যা নাই। এই দুটোও যদি না থাকে তাহলে তুমি রেশন কার্ড দাও উইথ ফটোগ্রাফ। যদি রেশন কার্ড থাকে তাহলে মানে রেশন কার্ডে যদি তোমার ফটো থাকে তাহলে সেটা দাও। তারপর আর কি বলেছে, এখানে বলেছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ। যদি ক্লাস 10 অ্যাডমিট কার্ডে তোমার যদি ফটো থাকে, যেটা অলরেডি আছে, সেটাও তুমি তাহলে দিতে পারো। এবং তার সাথে সাথে কিন্তু এই আইডেন্টি কার্ডের কিন্তু নম্বরটা কিন্তু তোমাদের লাগবে। আর তাছাড়াও কিন্তু আরও যে আইডেন্টি কার্ড হিসাবে আছে সেটা হচ্ছে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ। সেখানে কিন্তু আধার কার্ড এটাও কিন্তু তুমি দিতে পারো, বা আদার্স যদি কোনো থেকে থাকে ভ্যালিড আইডেন্টিটি প্রুফ হিসেবে তাহলে সেটা কিন্তু দিতে পারে। তবে আমি বলবো যে সবথেকে ভালো ভোটার আইডি কার্ড, যেহেতু ওটা ডাইরেক্টলিভাবে বলে দিয়েছে। আর আশা করছি এতদিনে সবার ভোটার আইডি কার্ড কিন্তু বেরিয়ে গেছে, সুতরাং তোমরা আইডেন্টিটি টাইপ হিসাবে ভোটার কার্ডটাই দিও। তাছাড়াও আছে স্কুল আইডেন্টি কার্ড, তো এটা দেওয়ার দরকার নেই। ওই ভোটার কার্ডটা যেহেতু তোমাদের বেরিয়ে গেছে, ভোটার কার্ডটাই তোমরা দেবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আমরা এখানে ভোটার আইডিটাকে সিলেক্ট করলাম। এবার এসছে এখানে নাম্বার। এই যে আইডেন্টিফিকেশান টাইপ যে দিলাম, এই আইডেন্টিফিকেশানাল টাইপে ভোটার আইডি কার্ডের যে নম্বরটা, সেই নম্বরটা আমাকে লাগবে এখানে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে ভোটার আইডি কার্ডটা তোমরা তাহলে দিয়ে দেবে। ঠিক আছে, বোঝা গেল। ভোটার আইডি কার্ডটা তোমরা বার করবে, ওখানে দেখবে ওপরে এপিক নম্বরটা দেওয়া আছে, সেই এপিক নম্বরটা দিয়ে দিলে হয়ে যাবে। তো এরপরে আসো কন্ট্যাক্ট ডিটেলস। এই কন্ট্যাক্ট ডিটেলসে তুমি তোমার নিজের মোবাইল নম্বরটা দেবে। এখানে মাথায় রাখবে তুমি যে মোবাইল নম্বরটা দেবে সেই মোবাইল নম্বরে কিন্তু তোমার সব মেসেজ আসবে, সব কিছু তোমার নোটিফিকেশান সব কিছু তোমার এই কিন্তু মোবাইল নম্বরে আসবে। আর কারেকশান উইন্ডোর সময় কিন্তু এই মোবাইল নম্বর, ইমেল আইডি, নিজের নাম, এই তিনটা কিন্তু চেঞ্জ করা যাবে না। সুতরাং ভাবনা চিন্তা করে এই জিনিসটা দেবে। তো আমি আমার মোবাইল নম্বরটাও টাইপ করে দিচ্ছি। ঠিক গেল, দেখো এখানে বলে দিয়েছে প্লিজ এন্টার দ্য মোবাইল নম্বর কেয়ারফুলি। হ্যাঁ, তারপরে এন্টার মোবাইল নম্বর মাস্ট বিলং টু ইউ অর ইউর প্যারেন্টস, দিস মোবাইল নম্বর উইল ইউজ টু সেন্ড ওটিপি। তারপর হচ্ছে দিস মোবাইল নম্বর মাস্ট অ্যাক্টিভেট টিল দ্য অ্যাক্টিভেশন মাস্ট নট be completed. You will be responsible any misuse of text messages or OTP sent on your mobile number either। এই জিনিসগুলো যেটা একটু আগে বললাম যে মোবাইল নম্বরটা তোমার কেয়ারফুলি দিতে হবে, যেখানে তোমার ওটিপি ফোটিপি সব কিছু যাবে। ঠিক আছে, আমি আমার মোবাইল নম্বর দিয়ে দিয়েছি, এগ্রি করে দিলাম। এবার হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ ইন্ডিয়া করে দিয়েছি। এবার হচ্ছে তুমি তোমার ইমেল আইডিটা দাও। সেই ইমেল আইডির ক্ষেত্রেও একই জিনিস, তোমাকে কিন্তু ইমেল অ্যাড্রেসটা কিন্তু খুব ইম্পর্টেন্টভাবে দিতে হবে। দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে। দেখো এই ইমেল অ্যাড্রেসেই কিন্তু তোমার বা অথবা তোমার ফ্যামিলিকে বিলং করতে হবে, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমার ওটিপিটা কিন্তু যাবে। এবং এই ফর্ম ফিল আপ প্রসেস বা এক্সাম প্রসেস হওয়ার আগে পর্যন্ত কিন্তু এই ইমেল আইডিটা কিন্তু তোমার কিন্তু এখানে ওয়ার্কিং হিসাবে থাকবে। ঠিক আছে, তাহলে আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি আগে। তাহলে আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, এখানে আমি এগ্রিও করে দিলাম। এবার দেখো চুজ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে খুব
সাবধানে কিন্তু চুজ করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা চুজ করছি। দেখো পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু পাসওয়ার্ড সেট করার কিন্তু একটা প্রোটোকল দিয়ে রেখেছে, কি 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে হতেই হবে, তার নিচে কিন্তু হলে হবে না। আর এখানে অ্যাটলিস্ট 1 আপার কেস অর্থাৎ একটা বড় হাতের লেখা, একটা লোয়ার কেস অ্যালফাবেট লাগবে, অর্থাৎ একটা বড় হাতের লেখা থাকতেই হবে, তারপরে সব কটা ছোটো হাতের লেখা দিলেও হবে। তার সাথে সাথে একটা নিউমেরিক নম্বর অথবা 1 2 এরকম একটা নিউমেরিক নম্বর থাকতে হবে। তারপরে কি একটা স্পেশাল ক্যারেক্টার, এই স্পেশাল ক্যারেক্টারগুলোর মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার হবে। অর্থাৎ ধরো এরকমভাবে পাসওয়ার্ডটা হলো, ধরো একটা ধরো এই দেখো আপার কেস ইউজ করে দিয়েছি, তারপরে বি সি ডি ই এফ এরকম ধরো দেখো সেকেন্ড এটাও করে দিয়েছি যে লোয়ার কেস অ্যালফাবেট অ্যাটলিস্ট একটা থাকবে, একটা করে দিয়েছি, ঠিক আছে। এরপরে দেখো কি বলছে, মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 1 নিউমেরিক নাম্বার, অর্থাৎ 1 2 3 বা 1 এরকমভাবে তুমি তো যে কোনো একটা দিতে পারো। আমি 1 দিয়ে রাখলাম, ঠিক আছে 1। এরপর বলেছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কি, ধরো আমি দিলাম, দিলাম, তাহলে এইরকম একটা পাসওয়ার্ড কিন্তু তোমাকে ক্রিয়েট করতে হবে। বা ঠিক এটাকে আরেকভাবে বলা যেতে পারে, ধরো এরকমও করতে পারো তুমি, একটা বড় আপার কেস লেটার লিখলাম, ছোটো আপার কেস লেটার নিলাম, সব কটাই ছোটো নিলাম ধরো, ঠিক আছে। তারপরে স্পেশাল ক্যারেক্টার দিয়ে দাও, তারপরে 1 2 3 যেটা হচ্ছে তুমি বসো, এরকমভাবে কিন্তু তুমি কিন্তু তোমার পাসওয়ার্ডটাকে সেট করতে পারো। মোট কথা হচ্ছে একটা বড় আপার কেস, তারপর ছোটো, তারপরে স্পেশাল ক্যারেক্টার, তারপরে নিউমেরিক নম্বর তোমাকে থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার। দেখো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবার এখানে একটা সিকিউরিটি পিন চেয়েছে। এই দেখো এই যে সিকিউরিটি পিনটা দেখতে হচ্ছে, এই পিনটাই তোমাকে কিন্তু টাইপ করতে হবে। অর্থাৎ এখানে কি আছে 5 1 9 8 2 6 হয়ে গেল। তাহলে আরেকবার চেক করে নেবে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ আমার সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে, আমি সাবমিট করে দিলাম। তাহলে আমি সাবমিট করে দিলাম, সাবমিট করে দিলাম। টু ইউজ টু দেখো সাবমিট করে দিলে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কি বলছে, আচ্ছা এডিট আর সাবমিট নেক্সট। যদি তোমার যদি এই যে ইনফরমেশানগুলো দিলে আগে সেগুলো যদি তোমার যদি চেঞ্জ করার থাকে তাহলে তুমি এডিট করতে পারো, আর না হলে তোমার যদি সব কিছু ঠিক থাকে তাহলে তুমি সাবমিট আর নেক্সট করে দাও, ঠিক আছে। এবার আসবে তোমার হচ্ছে ভেরিফিকেশান, যে তুমি যে মোবাইল নম্বরটা দিয়েছো আর যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছো, তো সেইখানে তোমাদের একটা ওটিপি ঢুকবে। ঠিক আমার ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা আমি ক্লিক করি। আমি আমার ওটিপিগুলো সিলেক্ট করে দিয়েছি। তো তোমাদের মোবাইলে যে আর ইমেলে যে অ্যাড্রেস বা ওটিপি ঢুকবে সেখানে তোমরা সিলেক্ট করে দিতে পারো। এবার আসছে সিকিউরিটি পিন, এই যে নিচে যে সিকিউরিটি পিনটা দেওয়া আছে সে পিনটা তোমরা এখানে টাইপ করবে। তো সিলেক্ট করে তখন তোমরা ওকে বা সাবমিট করে দিতে পারো। সেটা সাবমিট করার পর তারপর দেখবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেসে দেখো এইখানে উপরে তোমার নাম, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার সবটাই কিন্তু তোমরা দেখতে পারবে। ওপরে কিন্তু তোমার চেঞ্জ পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড চেঞ্জ করার ইচ্ছা থাকে তাহলে তুমি সেখান থেকেও কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো এই জায়গা থেকে, ঠিক আছে। এখানে তোমার নাম, এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকবে, ওকে। এখানে একটা ব্যাপার। আর এখানে দেখো তোমাদের কী কী ইন্টারফেস দিয়ে রেখেছে সেখানে দেখতে হবে। দেখো এখানে আমার যেটা কমপ্লিট হয়েছে সেটাই তোমাদেরকে সেখানেও দেখাবে, যে রেজিস্ট্রেশন ফর্ম আমার কমপ্লিট, রেজিস্ট্রেশন করাটা একটু আগে যেটা তোমাদেরকে দেখালাম। অ্যাপ্লিকেশন ফর্ম এখনও করিনি, কোয়ালিফিকেশান ডিটেলস এখনও দিইনি, মানে যেগুলো আমি দিইনি সেগুলো কিন্তু এখানে ইনকমপ্লিট দেখাচ্ছে। আর এই সাইডে দেখো অ্যাভেলেবেল সার্ভিসটা কি,
এখানে দেখো যেইটা তোমার কমপ্লিট হয়েছে, যেমন রেজিস্ট্রেশন ডিটেলস তোমার কমপ্লিট হয়েছে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মস, তারপর বাকি যে ইন্টারফেসগুলো আছে সেটা আমরা এখনও স্টার্ট করিনি বা এখনও কিছু করিনি, যার জন্য এখানে কিন্তু শো করছে না, রাইট চিহ্ন শো করছে না। এরপরে চলো শুরু করি আমার অ্যাপ্লিকেশন ফর্মটা। এবার নিচে দেখো এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে কিন্তু মেন ইন্টারফেসটা চালু হয়ে আসবে। প্রথমে যেগুলো তুমি তোমার রেজিস্ট্রেশনের সময় যেগুলো দিয়েছিলে সেগুলো কিন্তু অলরেডি এখানে সিলেক্ট হয়ে থাকবে। এবার বাকি জিনিসগুলো সিলেক্ট করে নিতে হবে, যেমন ন্যাশনালিটি, তুমি তোমার ন্যাশনালিটি কি ইন্ডিয়ান, অবভিয়াসলি ইন্ডিয়ান হতেই হবে তোমাকে। স্টেট অফ ডোমিসাইল, স্টেট অফ ডোমিসাইল কি ওয়েস্ট বেঙ্গল, তোমাকে হয় ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে বা অথবা তোমাকে তোমার প্যারেন্টস এখানকার বাসিন্দা হিসাবে থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল হবে। ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল। তারপর হচ্ছে রিলিজিয়ান, তুমি যদি হিন্দু হও তাহলে হিন্দুইজম দেবে, তুমি যদি ইসলাম হও তাহলে ইসলাম দেবে, তুমি যে রিলিজনের মতো সে তুমি রিলিজিয়ান দিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটাগরি। যদি তোমার কোনো ক্যাটাগরি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি সেটা দেবে। তোমার যদি ইডাব্লিউএস থাকে তাহলে ইডাব্লিউএস দাও, ওবিসি এ অথবা বি যদি থাকে তাহলে সেটা দাও, যদি এসসি বা এসটির মধ্যে কিছু একটা থাকে তাহলে তুমি কিন্তু সেটা দিতে পারো। ঠিক আছে, আমার যেমন এসসি কাস্ট আছে আমি সেটা দিলাম। এবার হচ্ছে সাব ক্যাটাগরি, যদি পার্সেন্টের ডিসেবিলিটি হয়, যদি তুমি ডিসেবল হও কোনো ক্ষেত্রে বা হ্যান্ডিক্যাপ কোটা যেটাকে বলে, তাহলে তুমি কিন্তু সেখানে সিলেক্ট করতে পারো। আর কি আদার ইনফরমেশন, আদার ইনফরমেশানে কী আছে দেখো, প্রেজেন্ট এমপ্লয়ার, এখানে সিলেক্ট অপশানে দাও। দেখো এখানে কি দুটো জিনিস এসেছে, কি দুটো জিনিস এসেছে, এক এসেছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, আর একটা এসেছে আদার্স, যেখানে ইনক্লুডিং ইএসআই বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে লেখা আছে। অর্থাৎ তোমরা যদি গভর্নমেন্টে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যদি এখন এমপ্লয়ি হিসাবে কাজ করো, কি বললাম, যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে স্টাফ নার্স হিসাবে বা সিওসি হিসাবে যাই হোক, যদি তোমরা এমপ্লয়ি হও তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট দাও। কিন্তু যদি তুমি কোনো প্রাইভেট হসপিটালে কাজ করো বা যদি ফ্রেশার্স হও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু আদার্সটাই দিতে হবে। তাহলে বোঝা গেল ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট কে কারা দেবে আর আদার্সরা কারা দেবে। তোমরা যারা ফ্রেশার্স তারা অবভিয়াসলি আদার্স দেবে, আর যারা এমপ্লয়ি হিসাবে আছে তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টটা দেবে। ঠিক আছে, বোঝা গেল। ডব্লিউবি স্টেট গভর্নমেন্ট, এটা কিন্তু মোটো প্রাইভেটদের জন্য নয়, যারা গভর্নমেন্টে কাজ করছে তারাই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টটা কিন্তু দেবে। তাহলে বোঝা গেল। আমি আদার্সের মধ্যে পড়ি, যেহেতু আমি ফ্রেশার্স তাই জন্য আমি আদার্স সিলেক্ট করলাম। এবার সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। ডু ইউ ইউজ টু সেভ? ইয়েস, হ্যাঁ। এবার দেখো সেভ করার পর তোমাদের সরি, এখানে একটা জিনিস মিস হয়ে গেছে আমাদের, পার্সন উইথ ডিসেবিলিটি। এই তোমাকে পার্সন উইথ ডিসেবিলিটিটাকে সিলেক্ট করতে হবে। যদি তুমি হ্যান্ডিক্যাপ হও তাহলে ইয়েস করবে, যদি হ্যান্ডিক্যাপ না হও তাহলে নো করবে। ঠিক আছে, এরপরে তুমি প্রেজেন্ট এমপ্লয় হিসেবে যেটা বললাম আদার্স, সে আদার্সটা তুমি সিলেক্ট করে রাখবে। যে সেভ অ্যান্ড নেক্সট করবে, আমি সেভ অ্যান্ড নেক্সট করলাম, হয়ে গেছে। এবার দেখো সেভ অ্যান্ড নেক্সট করলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে কি বলছে দেখো, পাসিং স্ট্যাটাস পার্সন অ্যাপিয়ারিং ইয়ার অ্যাফিলিয়েটেড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিক আছে, এইখানে দেখো তোমরা কি করবে, এই জায়গাটিতে পাসিং স্ট্যাটাসে তুমি যদি সিলেক্ট করো, এখানে কিন্তু দুটো জিনিস কিন্তু দেখতে পাবে, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে অ্যাপিয়ারিং। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যারা 21-24 ব্যাচ অর্থাৎ ফ্রেশার্স ব্যাচ তারা কিন্তু অ্যাপিয়ারিংটাই দেবে, আর যারা অলরেডি পাস আউট হয়ে গেছে মানে 23-এর ব্যাচ বলো বা 22-এর ব্যাচ বলো, তারা কিন্তু পাস্টটাই দেবে। কেন বলছি, তুমি যদি এখানে ধরো ফ্রেশার্সদের কথা বলছি 24-এর ব্যাচের জন্য, তুমি যদি এখানে পাস্টটা বলো, এখানে পাস্ট বললে পাসিং অফ দ্য ইয়ারে যখন তুমি সিলেক্ট করতে হবে তখন কিন্তু তোমার সিলেকশন হিসেবে কিন্তু একটাই জিনিস আসে, কী আসে দেখো 2024 কি
2024 এই জিনিসটাই কিন্তু আসছে। কিন্তু তুমি তোমার যদি ডিপ্লোমা সার্টিফিকেট দেখো, ডিপ্লোমা সার্টিফিকেটে কিন্তু তোমার পাসিং ইয়ার বা পাসিং ডেটটা কিন্তু দেওয়া আছে 12 ফেব্রুয়ারি কি 12 ফেব্রুয়ারি 2025। বোঝা গেল? কী দেওয়া আছে 12 ফেব্রুয়ারি 2025। তাহলে কিন্তু এখানে পাসিং ইয়ার কি দেওয়া আছে 24। তাহলে তো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো না পাস দিয়ে। তাহলে তোমাকে এক্ষেত্রে কী করতে হবে, এক্ষেত্রে তোমাকে পাসিং স্ট্যাটাসটাকে অ্যাপিয়ার করতে হবে। কী করতে হবে? অ্যাপিয়ারিং করতে হবে। বোঝা গেল? তাহলে পাসিং স্ট্যাটাস ফ্রেশার্সদের জন্য অ্যাপিয়ারিং করতে হবে, আর যারা সিনিয়র ব্যাচ অর্থাৎ 22 ব্যাচ বা 23 ব্যাচ বা তারও বেশি সিনিয়র ব্যাচ তাদের জন্য অ্যাপিয়ারিংটা করতে হবে। এবার পাসিং বা অ্যাপিয়ারিং ইয়ার কি সিলেক্ট করবে, সিলেক্ট করে 2025 তোমরা সিলেক্ট করবে। ঠিক আছে? দেখো অ্যাপিয়ারিং করার পর এই অ্যাফিলিয়েটেড বাই তারপরে যে অপশানটা সিলেক্ট করবে সেখানে তোমার দেখো যদি আইএনসি দ্বারা অ্যাপ্রুভ থাকে তাহলে তোমরা ইয়েস করবে, যদি অ্যাপ্রুভ না থাকে তাহলে তোমরা নো করবে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমাদের যেহেতু ইনস্টিটিউট অ্যাপ্রুভড তার জন্য ইয়েস করেছে, তোমাদের যদি অ্যাপ্রুভ না থাকে আইএনসি তাহলে নো করবে। এবার দেখো নিচে লেখা আছে ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ তুমি যে ইনস্টিটিউট থেকে পাস আউট হয়েছে সেই ইনস্টিটিউট নেমেরটা দেবে আর অ্যাড্রেস দেবে। তোমরা তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেটটা যখন বার করবে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বার করবে, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে দেখবে লেখা আছে তোমার সে অ্যাড্রেসটা, যে স্কুল অফ নার্সিং এই কলেজ, তারপরে তোমার অ্যাড্রেস, তোমার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে ডিটেলসটা দেবে সেটা দিবে। যেমন আমি যেমন অশোকনগর থেকে পাস আউট, তো আমার যেমন লেখা আছে স্কুল অফ নার্সিং অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল নর্থ 24 পরগনা। এবার আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম, তোমাদের যেরকম থাকবে তোমরা সেরকমভাবে ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেসটা তোমরা দিতে পারো। ধরো আমি যেমন এখানে আমি লিখছি এমটিএস অশোকনগর নর্থ 24 পরগনা। তাই লিখতে হবে অশোকনগর SG হসপিটাল তাহলে আমি আমার অ্যাড্রেসটা কমপ্লিট দিয়ে দিলাম। এবার তোমার ইনস্টিটিউটের যে পিনকোড সেই পিনকোডটা তুমি দিয়ে দেবে, অর্থাৎ সেই ইনস্টিটিউটটা যেখানে আছে সেই জায়গাটা পিনকোড যেটা সেই পিনকোডটা তোমরা দিয়ে দেবে। যেমন আমার ইনস্টিটিউট যেখানে থাকে সেখানকার পিনকোড হচ্ছে 743222, সেরকমই তোমাদের ইনস্টিটিউট যেখানে আছে সেখানকার তোমরা পিনকোডটা দিয়ে দেবে। পিনকোড দেওয়ার পর যখন তোমাদের পুরো এই কোয়ালিফিকেশান ডিটেলসটা কমপ্লিট দেওয়া হয়ে যাবে তখন তোমরা সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট, দেখো সেভ অ্যান্ড নেক্সট করার পর তোমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে যেখানে লেখা আছে করেসপন্ডিং অ্যাড্রেস, অর্থাৎ এই যে তোমাদের যেখানে থাকো বা যে অ্যাড্রেসে থাকো সেই অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে। ইনকেস যদি কোনো লেটার পাঠাতে হয় বা কোনো কিছু পাঠাতে হয় তাহলে তোমাকে এই অ্যাড্রেসে পাঠাবে। তো সেখানে তুমি তোমার ভিলেজ নেম, তোমার যা অ্যাড্রেস সেগুলো তুমি দিয়ে দেবে। যেমন আমি আমার ভিলেজ নেম দিয়ে দিচ্ছি। দেখো আমি আমার অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তোমাদের যে ভিলেজ নেম সেই ভিলেজ নেমটা দেবে, তারপরে তোমাদের যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনটা দেবে, তারপর পোস্ট অফিস যেটা আছে সেই পোস্ট অফিসটা তোমরা দেবে। তারপর এখান থেকে কান্ট্রি সেকশন থেকে কান্ট্রি সিলেক্ট করবে, আর স্টেটে ওয়েস্ট বেঙ্গল, আর ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে তোমার যা ডিস্ট্রিক্ট হবে, যদি বাঁকুড়া হয় তাহলে বাঁকুড়া দেবে, যদি মালদা হয় তো মালদা দেবে, যদি কলকাতা হয় তো কলকাতা দেবে। এবার আছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি পার্মানেন্ট অ্যাড্রেস করেসপন্ডিং অ্যাড্রেসের সেম হয় তাহলে সেক্ষেত্রে তোমরা পার্মানেন্ট ইয়েস টিক করবে, তাহলে এখান থেকে তোমার পুরোটাই
কমপ্লিট হয়ে যাবে। এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা ধরো কোনো জায়গায় আছো, মানে ওয়ার্কিং প্লেস হিসাবে আছো, ধরো তোমার বাড়ি হচ্ছে মালদায় বলি, কিন্তু তুমি ওয়ার্কিং প্লেস হিসাবে কোথায় আছো, কলকাতায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি যেই অ্যাড্রেসে এখন থাকো সেই অ্যাড্রেসের ডেটটাই কিন্তু সেই অ্যাড্রেসটাই কিন্তু তোমরা বসাবে। আর পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে তোমার যে বাড়ি যেখানে, অর্থাৎ আমরা মালদায় বাড়ি যেখানে, সেখানে তোমার অ্যাড্রেসটা বসাবে। ঠিক আছে, এই হচ্ছে গেল। এরপরে 7 নেক্সট করতে হবে। এবার 7 নেক্সট করলে দেখো তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। কী লেখা আছে, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স? যদি ইয়েস করো, তাহলে সেক্ষেত্রে কী দেখাবে, দেখো নেম অফ দ্য লাস্ট আর কারেন্ট অর্গানাইজেশন অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ তুমি যে জায়গায় এখন কারেন্ট লেভেল এমপ্লয়েড হয়ে আছো সেইখানকার অ্যাড্রেস আর নামটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। ধরো তুমি মালদা ডিস্ট্রিক্ট হসপিটালে এখন স্টাফ নার্স হিসাবে নিযুক্ত আছে, তাহলে সেখানে লিখবে মালদা ডিস্ট্রিক্ট হসপিটাল, লিখবে, তার সাথে সাথে তুমি অ্যাড্রেসটা দেবে, আর মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তারপরে তুমি অ্যাড্রেসটা দিয়ে দেবে। ঠিক আছে। আর পোস্ট হেল্ড মানে তুমি কী হিসাবে কোন পোস্টে আছো, স্টাফ নার্স, সেই স্টাফ নার্সটা তুমি দিয়ে দেবে। তারপর এখানে কী আছে দেখো, ডেট অফ ফার্স্ট জয়নিং ইন সার্ভিস, দেখো ডেট অফ ফার্স্ট জয়নিং ইন সার্ভিস, অর্থাৎ কোন ডেতে তোমরা এটা জয়েন করেছো, সে অর্গানাইজেশন বা সে হসপিটালকে কোন ডেতে তোমরা জয়েন করেছো, সেই জয়নিং ডেটটা তোমরা দিয়ে দেবে। আর যারা ফ্রেশার্স তারা তো অবভিয়াসলি নো করলে তোমাদেরকে এইসব কিচ্ছু সাবমিট করতে হচ্ছে না। ঠিক আছে, যারা ফ্রেশার্স তারা নো করবে, যারা এমপ্লয়েড হয়ে আছে বা এক্সপিরিয়েন্স আছে তারা ইয়েস করবে। এরপরে 7 নেক্সট, বোঝা গেল। এরপরে 7 নেক্সট, দেখো 7 নেক্সট করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এক্সাম সিটি 1 তোমাদের নোটিশে একটাই দিয়েছে, কলকাতাতেই হবে। সো সিলেক্ট স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গলে হবে, যেটা ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে। আর এক্সাম সিটি হিসাবে তোমাদের যেহেতু এক্সাম সিটি একটাই কলকাতা, এখানে সিলেক্ট করলে সেটা দেখবে সল্টলেকের, কলকাতা, সল্টলেক বা নিউ টাউন একটাই সিটি দিয়ে দিয়েছে, এইখানে এক্সামটা হবে। ঠিক আছে, এরপরে 7 নেক্সট, দেখো 7 নেক্সট করে দেখো তুমি তোমার সম্পূর্ণ কমপ্লিট। এইবার এইখানে যে তোমার ন্যূনতম যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে ফটোগ্রাফ আর সিগনেচার। ফটোগ্রাফ আর সিগনেচারের ব্যাপারটা দেখো, ফটোগ্রাফ মানে তোমার যে ছবিটা হবে সেটার কিন্তু মিনিমাম সাইজ 10 থেকে আর ম্যাক্সিমাম সাইজ 200 হবে, মানে 200 কেবি, অর্থাৎ 10 কেবি থেকে 200 কেবির মধ্যে তোমার ছবিটা হতে হবে। আর সিগনেচারের কী বলেছে, সিগনেচার কিন্তু তোমার মিনিমাম সাইজ 4 আর ম্যাক্সিমাম সাইজ 30, অর্থাৎ 4 থেকে 30 কেবির মধ্যে তোমার সিগনেচারটা হতে হবে। তাহলে বোঝা গেল। এখানে তোমরা তোমাদের ছবিটাকে কম্প্রেস করে নেবে গুগলে গিয়ে, সেখান থেকে তারপরে সিগনেচার আর ফটোগ্রাফটা আপলোড করবে। আমার যেমন ফটোগ্রাফ এবং সিগনেচার যেমন অলরেডি সাইজ করে রেখেছে, তো আমি এখান থেকে আপলোড করে দেবো। দেখো চুজ ফাইলে যাবে, চুজ ফাইল থেকে ফটো বা ভিডিওসে যাবে, সেখানে দেখো দেখতেই পাবে, যেমন এটা যেমন আমার ছবি, আমি সেটাকে আপলোড করে দিলাম ফটোগ্রাফের জায়গায়। আর এটা হচ্ছে সিগনেচারের জায়গায় সিগনেচারটাকে আমি আপলোড করে দিচ্ছি। সিগনেচারের জায়গায় আমি আপলোড করে দিলাম, প্রিভিউ অ্যান্ড আপলোড। তারপরে তোমরা আপলোড করলে দেখবে এরকম একটা ইন্টারফেস করবে, সেখানে তুমি সেভ করবে, তো তোমার ইমেজটা এখানে সেভ হয়ে যাবে। এই দেখো এখানে আমি সেভ করলাম, তো আমার ইমেজটা এখানে সেভ হয়ে গেছে, সিগনেচারটাও সেভ হয়ে গেছে। এরপরে কী করবে, 7 নেক্সট, জাস্ট 7 নেক্সট। দেখো 7 নেক্সট করার পর দেখো এখানে দেখো পরপর সব কিছু হয়ে গেছে। এবার জাস্ট প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট। সব কিছু সাবমিট করার আগে তুমি একবার তোমার অ্যাপ্লিকেশানটাকে দেখে নাও। যদি তোমার সব কিছু ঠিক থাকে তাহলে তুমি এখানে ফাইনাল সাবমিট করে দেবে। তার আগে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। সব কিছু ঠিক থাকলে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট। ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট? ইয়েস করো, ফাইনাল সাবমিট।
আর ফাইনাল সাবমিটের পর তোমাদের এখানে দেখো সব কিছু কিন্তু চলে এসেছে। এবার লাস্ট যেটা থাকলো সেটা হচ্ছে পে রেজিস্ট্রেশন ফি। সেটা রেজিস্ট্রেশন ফিটা তুমি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে চলে এসছে ফিস পেমেন্ট করা যায়। ফিস কিন্তু তোমাদের 3000। এখানে কোনো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কোনো ভাগ নেই, সবার ক্ষেত্রেই এসসি এসটি ইউআর সবার ক্ষেত্রে কিন্তু এই 3000 টাকাটাই কিন্তু লাগবে, কোনো ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু ভাগ নেই। ঠিক আছে, এরপরে তোমরা কি করবে, এই অনলাইন পেমেন্ট মেথডে ক্লিক করে পে ফি করবে। ফি পেজ করলে এখানে দেখো তোমাদের চলে আসছে, কি চলে এসেছে দেখো, এইচডিএফসি ব্যাংকের মধ্যে দিয়ে করতে পারো, ডেবিট কার্ডের মধ্যে দিয়েও করতে পারো, বা যদি বন্ধন ব্যাংকে যদি কিছু থাকে সেক্ষেত্রে তুমি তোমার ডেবিট কার্ড দিয়ে করতে পারো। তো যেটা তোমাদের সুবিধা মনে হয় সেইটাতে তোমরা পেমেন্ট করে দেবে। পেমেন্ট করে দিলেই তোমাদের পুরো ফাইনাল যে অ্যাপ্লিকেশান ফর্ম, সে ফাইনাল অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের সামনে চলে আসবে। সেখান থেকে তোমরা প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করে নিতে পারবে। তাহলে এ হলো পুরো আমাদের পুরো প্রসিডিওর, কীভাবে এই জেপিবিএনটাকে তোমরা ফর্ম ফিল আপ করবে। আশা করছি তোমাদের সব কোয়ারি আমি মেটাতে পেরেছি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা যদি নতুন এই চ্যানেলে এসে থাকো তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং এইরকম গুরুত্বপূর্ণ আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য অবভিয়াসলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলটিতে তোমরা জয়েন করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।